নমস্কার বন্ধুরা, আমি বিল্টু। তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টারজিতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম যে অধ্যায় আছে সেইটা আমরা পড়ব। হয়েছে, কালকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার সম্পূর্ণ সিলেবাস আলোচনা করেছি। আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম যে অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবার জীবজগৎ মানে কি হচ্ছে, তার মধ্যে উদ্ভিদ আর প্রাণী দুটোই পড়ছে। প্রথমে আমরা উদ্ভিদের সমন্বয় ও নিয়ন্ত্রণ পড়ব, তারপরে আমরা প্রাণীর সমন্বয় ও নিয়ন্ত্রণ পড়ব। তো উদ্ভিদের সমন্বয় আর নিয়ন্ত্রণের মধ্যে কি পড়তে হবে আমাদের? উদ্ভিদের চলন পড়তে হবে, চলনের প্রকার পড়তে হবে, আর উদ্ভিদ হরমোন পড়তে হবে। আজকে আমরা উদ্ভিদের চলন পড়ব। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কি জিনিস। না, উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। হয়েছে, তাহলে এবার দেখো উদ্দীপক কি জিনিস। না, উদ্দীপক হচ্ছে যে সেন্স তৈরি করবে তাকে আমরা বলবো উদ্দীপক। যেমন ধরো মানুষের চোখে যদি লাইট পড়ে যায় তাহলে কি হবে? চোখ বন্ধ হবে। তারপরে ধরো কোনো একটা গরম বস্তুর উপর হাত পড়লো তাহলে কি হবে? হাত নিজে থেকে সরে যাবে। এটা প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়বে। যখন আমরা প্রতিবর্ত ক্রিয়া পড়ব তখন আমরা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো এই যে প্রভাবকগুলা, উষ্ণতা, আলো, চাপ, এগুলা কি করছে? সেন্সের সৃষ্টি করছে। তার জন্য এদেরকে বলা হচ্ছে উদ্দীপক। এবার উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। তাহলে উদ্দীপক কি করবে? উদ্দীপক সেন্সের সৃষ্টি করবে। যে গরম জিনিসে হাত পড়লো সে জানিয়ে দিবে যে এটা গরম জিনিস। তখন এই যে হাতটা আমরা সরিয়ে আনবো, অর্থাৎ তার রেসপেক্টে আমরা সাড়া দেব, এই ঘটনাটাকেই পুরাটাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা। উদ্ভিদের সাড়া প্রদান বলতে কি বোঝা যায়? যেমন মানুষের সাড়া প্রদান, তোমাকে ধরো ডাকা হলো, তুমি শুনলে, তোমার নাম ধরে ডাকা হলো, তুমি শুনলে। গরম জিনিসে হাত পড়লো, তুমি হাত সরিয়ে নিলে। চোখে আলো পড়লো, চোখ বন্ধ করে দিলে, ঠিক আছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সাড়া প্রদান বলতে কি বোঝানো হবে? না, ধীর বৃদ্ধিজ চলন আর রসস্ফীতিজনিত চলন। অর্থাৎ উদ্ভিদের চলনটাই হচ্ছে তার সাড়া প্রদানের প্রধান মাধ্যম। হয়েছে, বেশ। এবার দেখো চলন তাহলে কাকে বলে আমরা দেখে নেব। না, চলন কি? যে জৈবিক প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। তাহলে চলন হচ্ছে কি? একটা জৈবিক প্রক্রিয়া, জীবের দেহে ঘটে, তার জন্য জৈবিক প্রক্রিয়া। জীব নির্দিষ্ট স্থানে স্থির থাকবে। যেমন উদ্ভিদের যখন বাতাসে গাছপালা দোলে তখন কি হয়? উদ্ভিদ নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে। তাহলে নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে, উদ্দীপক কী আছে? যেমন ধরো সূর্যমুখী ফুল, ধরো সে কী হচ্ছে? সূর্যের আলোয় সূর্যের দিকে ঘুরে যাচ্ছে, তাহলে উদ্দীপকটা হচ্ছে কি? সূর্যের আলো। আর সে সূর্যের দিকে ঘুরে যাওয়া সেটা হচ্ছে কি? উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে কি করছে? অঙ্গ সঞ্চালন করছে। তাহলে এই জিনিসটাকেই আমরা বলবো কি? এই পদ্ধতিটাকে, জৈবিক পদ্ধতিটাকে আমরা বলবো চলন। এবার চলন কোথায় দেখা যায়? না, সমস্ত উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে চলন দেখা যায়। সমস্ত উদ্ভিদ প্রাণী চলনে সক্ষম। উদ্ভিদ তো পারে, প্রাণী যেমন হাত ছড়ালো, পা নাড়ালো, এগুলা হচ্ছে চলনের উদাহরণ। এরপরে চলনের পরে আমরা কি চলে আসবো? গমনে। তাহলে গমনও কি হবে? একটা জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চলনে কি ছিল? যে জীব স্থির থাকবে। এখানে কি হবে? উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে জীব তার সামগ্রিক স্থান পরিবর্তন করবে। অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, সামগ্রিক স্থান পরিবর্তন করবে। তাকে আমরা বলবো কি? যে গমন। হয়েছে, তাহলে দেখো যে জৈবিক প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটে তাকে গমন বলে। প্রাণীরা সাধারণত গমনে সক্ষম। সব প্রাণী গমন করতে পারে। মানুষ, বাঘ, ছাগল, কুকুর, বেড়াল সবাই কি করতে পারে? গমন করতে পারে। এবার এর ব্যতিক্রম কি আছে? স্পঞ্জ, প্রবাল, সাগর কুসুম, এরা গমন করতে পারে না, এরা হচ্ছে গমনে অক্ষম। এরপরে উদ্ভিদেরা সাধারণত কি হয়? গমনে অক্ষম হয়। বট গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে যায় কি? নড়ে যায় না। কোনো গাছই এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে যায় না। যদি বলো টবে গাছ আছে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়িয়ে দেওয়া হলো, সেটা কি হবে? সেটা হবে না। নিজের থেকে উদ্ভিদ কখনো স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে সমগ্র উদ্ভিদ কি হবে? গমনে অক্ষম। এরও ব্যতিক্রম আছে। কিছু কিছু শৈবাল, কি নাম? যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডাইটাম, এরা গমনে সক্ষম। তাহলে মাধ্যমিকে এইখান থেকেই দুটা কোশ্চেন হয়ে যায়। কি কি?
না 1 নম্বর হচ্ছে যে গমনে অক্ষম দুটি প্রাণীর নাম বলো, তখন আমাদেরকে কি বলতে হবে? স্পঞ্জ, প্রবাল, সাগর কুসুম। আর গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম কি হবে? ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডাইটাম। এই বাস, এই গেল আমাদের প্রথম। এরপরে দেখো উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের চলনকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? না ট্যাকটিক বা আবিষ্ট চলন, ট্রপিক বা দিক নির্ণীত চলন, আর ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। তাহলে ট্যাকটিক চলন কাকে বলা হবে? না বিভিন্ন প্রভাবক। বিভিন্ন প্রভাবক বলতে কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন ঘটবে তাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। শুধু উদ্দীপকটার প্রভাবে যখন স্থান পরিবর্তন হচ্ছে, আলোর জন্য যখন স্থান পরিবর্তন হচ্ছে, যেমন ধরো সূর্যমুখীর ক্ষেত্রে আলোর জন্য কি হয়? সে সূর্যের দিকে মুখ ঘুরিয়ে নেয়, হয়েছে। তাহলে সেই শুধুমাত্র উদ্দীপকটার জন্য যখন স্থান পরিবর্তন হবে তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। ট্রপিক চলন কাকে বলা হবে? উদ্দীপকের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গ যখন স্থান পরিবর্তন করবে। যেরকম ধরো মূল কি হয়? মূলের দ্বারা জল শোষণ হয়, তাহলে ওর উদ্দীপক কি? জল। জলের উৎস কোথায়? মাটির নিচে, ভূগর্ভস্থ জল। তাহলে মূলটা কি হয়? মাটির নিচের দিকে যায়, তাহলে উদ্দীপকের উৎসের দিকে, জলের উৎসের দিকে যাচ্ছে, তাহলে সেই জন্য সেটা হচ্ছে কি? ট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন যখন আমরা নেক্সট স্লাইডে আরও ডিটেলসে দেখবো তখন দেখবো। তো সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। কি বলা আছে তাহলে? উদ্দীপকের উৎসের দিকে যখন যাবে তাকে বলা হবে ট্রপিক চলন। আর হচ্ছে কি? উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হবে কি? ন্যাস্টিক চলন। যেমন লজ্জাবতী পাতাকে যদি আস্তে করে ছোঁয়া হয়, খুব ধীরে ধীরে মুদবে। যদি তাড়াতাড়ি ছোঁয়া হয় তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি তার পাতাগুলা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ট্যাকটিক চলন হচ্ছে শুধুমাত্র উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে, ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের উৎসের দিকে যাবে, আর ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। দেখো তোমরা একটা কথা সবাই জানো কি? না উদ্ভিদের যে প্রাণ আছে এ কথা প্রথম প্রমাণ করেছিলেন কে? না আচার্য জগদীশচন্দ্র বসু। এবার আচার্য জগদীশচন্দ্র বসু কি করে প্রমাণ করেছিলেন? এই উদ্ভিদের চলন দেখে তিনি 3টে যন্ত্র নিয়েছিলেন। একটা হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার, একটা হচ্ছে ইলেকট্রিক পোপ, আর একটা হচ্ছে ক্যাসকোগ্রাফ। এই 3টা যন্ত্র নিয়েছিলেন। এবার তিনি কি করেছিলেন? বনচাঁড়াল আর লজ্জাবতী 2টা পাতা নিয়েছিলেন। এবার বনচাঁড়াল পাতার মধ্যে তিনি তড়িৎ প্রবাহ দিয়ে দেখলেন যে বনচাঁড়ালের পাতার যে ত্রিস্তরীয় পত্রফলক আছে, বেলপাতার মতো দেখতে এরকম, এই ইলেকট্রিক প্রবাহের দরুন ওই পত্রফলক দুটি নিজে নিজে থেকে সাড়া দিচ্ছে, অর্থাৎ স্থান পরিবর্তন করছে। এবার ইলেকট্রিক প্রবাহ বন্ধ করে দিলে সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই পরীক্ষা থেকে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, হয়েছে। ব্যাস, এবার দেখো উদ্ভিদের যে প্রাণ আছে সেটা উদ্ভিদের চলনের পরীক্ষা থেকে তিনি বুঝেছিলেন। এবার উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা যায়? প্রথম 2টি ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলন অর্থাৎ সমগ্র অংশের চলন ঘটবে, আর বক্র চলন অর্থাৎ পুরো উদ্ভিদের চলন না ঘটে একটা নির্দিষ্ট অংশের ঘটবে চলন, হয়েছে। এবার সামগ্রিক চলনকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, একটা হচ্ছে রসস্ফীতিজনিত চলন। বৃদ্ধিজ চলন কি? যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে চলনটা দেখা যায় তাকে উদ্ভিদের বৃদ্ধিজ চলন বলে। আর রসস্ফীতিজনিত চলন কি? রসস্ফীতিজনিত চলন হচ্ছে উদ্ভিদের যে প্রোটোপ্লাজমীয় বস্তু আছে, প্রোটোপ্লাজমীয় বস্তু অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে যা যা থাকে, গলগি বডি, তারপরে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম সব আর কি, সেখানে ঘনত্বের পার্থক্যের জন্য যে চলনটা দেখা যায় তাকে বলা হয় রসস্ফীতিজনিত চলন। বৃদ্ধিজ চলনকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রোটেশন, একটা হচ্ছে সার্কুলেশন। যখন সোজা পথে অগ্রসর হবে তখন হবে রোটেশন, আর যখন বক্র পথে অগ্রসর হবে সেটা হবে সার্কুলেশন। যেমন সার্কুলেশন দেখা যাবে লাউ, কুমড়ার প্রভৃতির আকর্ষকের ক্ষেত্রে। এবার বক্রচলনকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। একটা হচ্ছে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। ট্যাকটিকটা হচ্ছে কি? শুধুমাত্র উদ্দীপক দ্বারা প্রভাবিত হবে। ট্রপিক হচ্ছে উদ্দীপকের উৎসের দিকে যাবে, আর ন্যাস্টিক হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ট্রপিক চলনকে আবার কটা ভাগে ভাগ করা হয়েছে? দেখো 4টা ভাগে। যখন আলো উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে ফটোট্যাকটিক, যখন তাপ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে থার্মোট্যাকটিক, যখন রাসায়নিক
উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে কেমোট্যাকটিক, আর যখন জল উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন হবে হাইড্রোট্যাকটিক। ট্রপিক চলন আবার হচ্ছে কি, যে উৎসের দিকে, তাহলে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। যখন আলোর উৎসের দিকে যাবে ফটোট্রপিক, তার আবার দুটা ভাগ, অনুকূল প্রতিকূল। যখন আলোর উৎসের দিকে যাবে তখন হচ্ছে অনুকূল ফটোট্রপিক চলন, আর যখন আলোর উৎসের বিপরীত দিকে যাবে তখন হবে প্রতিকূল ফটোট্রপিক চলন। অনুকূল ফটোট্রপিক চলন দেখা যায় কাণ্ডে, প্রতিকূল ফটোট্রপিক চলন দেখা যায় মূলে। হাইড্রোট্রপিক যখন জলের উৎসের দিকে যাবে, এরও দুটি ভাগ, অনুকূল প্রতিকূল। অনুকূল দেখা যাবে এর মূলের ক্ষেত্রে, আর প্রতিকূল দেখা যাবে কাণ্ডের ক্ষেত্রে। আর জিওট্রপিক যখন কি হচ্ছে অভিকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে, এরও দুটা ভাগ, অনুকূল প্রতিকূল। মূলে দেখা যায় অনুকূল আর কাণ্ডে দেখা যায় প্রতিকূল। এরপর থাকছে কি ন্যাস্টিক, যে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, এরও চারটা ভাগ, ফটোনেস্টি, থার্মোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি, এই চারটা। তাহলে এই গেল আমাদের উদ্ভিদের চলনের ভাগ। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। তাহলে দেখো এবার আমরা ট্রপিক চলন সম্পর্কে পড়ব। ট্রপিক চলন আগেই বলে দেওয়া আছে তার সংজ্ঞা, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলি কি, ট্রপিক চলন। ট্রপিক চলন কত প্রকার ছিল? 3 প্রকার, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। এবার ফটোট্রপিক চলন কাকে বলা হবে? না, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হবে। কার গতিপথ অনুসারে? ফটো কথার মানে হচ্ছে আলো, হাইড্রো কথার মানে হচ্ছে জল, আর জিও কথার মানে হচ্ছে অভিকর্ষ। তাহলে এখান থেকেই আমরা সংজ্ঞাগুলো সহজেই বলতে পারবো। কি বলবো না, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন বলা হবে। এবার দেখো ট্রপিক চলনের প্রত্যেকটা দুটো করে ভাগ করে দেওয়া হয়েছিল, ওই যে আমরা টেবিল করেছিলাম ওখানে, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ অনুকূল প্রতিকূল। তাহলে অনুকূল কোথায় হবে? না, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই একে অনুকূল আলোকবর্তী চলন বলে। তাহলে অনুকূল আলোকবর্তী চলন কোথায় দেখা যাবে? উদ্ভিদের কাণ্ড আর শাখা প্রশাখায়। আর উদ্ভিদের মূল আলোর উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই একে আমরা কি বলবো? প্রতিকূল আলোকবর্তী। কোথায় দেখা যায়? উদ্ভিদের মূলে দেখা যায় প্রতিকূল আলোকবর্তী চলন। বেশ, এবার যাব হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলনে কি বলা হয়েছে? তাহলে হাইড্রো মানে কি? জল। তাহলে এখানে শুধু আলোর পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো? জল বসিয়ে দেবো। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আমরা কি বলবো? জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন। এবার উদ্ভিদের কোথায় পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখা যাবে? উদ্ভিদের মূলে, কারণ মূল ভূগর্ভের জলের দিকে যায়, তাহলে উদ্ভিদের মূলে অনুকূল জলবর্তী চলন দেখা যায়। আর কাণ্ড আর শাখা প্রশাখা কি হয়? উল্টো দিকে যায়, জলের উল্টো দিকে, জলের উৎসের উল্টো দিকে, তাহলে কাণ্ড ও শাখা প্রশাখায় প্রতিকূল জলবর্তী চলন দেখা যাবে। এরপরে হচ্ছে কি? জিওট্রপিক চলন। তাহলে জিওট্রপিক চলন কি হবে? না, জিও কথার মানে কি? যে অভিকর্ষ। তাহলে এখানে আলো আর জলের পরিবর্তে আমাদের অভিকর্ষ শব্দটি বসিয়ে দিতে হবে। তাহলে কি আছে দেখো, উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে আমরা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলি। এবার অনুকূল অভিকর্ষবর্তী চলন কোথায় দেখতে পাবো আমরা? মূলে। অভিকর্ষ বল সবসময় কি করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, মানে নিচের দিকে, অর্থাৎ মূলে অনুকূল অভিকর্ষবর্তী চলন হবে। আর প্রতিকূল কোথায় হবে? উদ্ভিদের কাণ্ডে, শাখা প্রশাখায় আর সুন্দরী গাছের শ্বাসমূলে। হয়েছে? তাহলে সুন্দরী গাছের শ্বাসমূল কি জিনিস? না, সুন্দরী গাছ কোথায় হয়? সুন্দরবনে। এবার সুন্দরবনে খুব কি হচ্ছে? সমুদ্রের কাছাকাছি এরিয়া, তাহলে ওইখানে কি হয়? জোয়ারের জল এসে সুন্দরবনের মাটিকে লবণাক্ত করে দেয়। এবার লবণাক্ত মাটি থেকে সুন্দরী গাছের যে মূল আছে সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে না। তার জন্য কি করতে হয়? তাকে বায়ুমণ্ডলের অক্সিজেনের উপর নির্ভর করতে হয়। বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণের জন্য যে ছোট ছোট সুন্দরী গাছের মূলের কাছে, এটা সুন্দরী গাছ, এবার এর মূলের কাছে এরকম ছোট ছোট মূল দেখা যায়। এই মূলগুলাকে বলা হয় কি? শ্বাসমূল। এই শ্বাসমূলগুলা তাহলে কি হচ্ছে? এরা অভিকর্ষের উল্টা দিকে যাচ্ছে। এমনিতে মূল কি হয়? অভিকর্ষের দিকে এরকম নিচের দিকে থাকে প্রধান মূল, আস্থানিক মূল, গুচ্ছ মূল, এইভাবে প্রধান মূল আর স্থানিক মূল থাকে। এবার এই মূলগুলা উল্টো দিকে যাচ্ছে, তার জন্য এটা শর্ট কোয়েশ্চেন পড়ে মাঝে, যে সুন্দরী গাছের শ্বাসমূলে কোন ধরনের চলন দেখা যায়, তখন আমাদেরকে বলতে হবে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা ন্যাস্টিক চলন সম্পর্কে আলোচনা করব। তাহলে ন্যাস্টিক চলন কি হয়? না, এটা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
যদি তীব্রতা বেশি হয় তাহলে একরকম এফেক্ট দেখাবে, যদি তীব্রতা কম হয় তাহলে একরকম এফেক্ট দেখাবে। তাহলে এই ন্যাস্টিক চলন 4 প্রকার: ফটোনেস্টি, থার্মোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি। যখন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ফটোনেস্টি যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। থার্মোনেস্টি যখন স্পর্শ আঘাত এইসবের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সিসমোনেস্টি। আর যখন রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে আমরা বলবো কেমোনেস্টি। তাহলে ফটোনেস্টির কি আছে ডেফিনেশন আমরা দেখে নিই। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোনেস্টি বা আলোক ব্যাপ্তি চলন বলে। তাহলে আলোকের তীব্রতা দ্বারা উদাহরণ কি আছে, কে কে নিয়ন্ত্রিত হয়? যে পদ্ম ফুল, সূর্যমুখী ফুল, এগুলা কি হয়, সূর্যের আলো যখন পড়ে তখন এই ফুলগুলা ফোটে, আর যখন সূর্যের আলোর তীব্রতা কম থাকে তখন এইগুলো ফুলগুলা ফুটে না। হয়েছে। এরপরে থার্মোনেস্টি কি হবে? একই ডেফিনেশন হবে, শুধু এখানে আলোকের তীব্রতার পরিবর্তে উষ্ণতার তীব্রতা হবে। তাহলে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোনেস্টি চলন বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি বেশি উষ্ণতায় খুলে যায় আর কম উষ্ণতায় মুদে যায়। একই গাঁদা ফুলের ক্ষেত্রেও দেখা যায়। কি হয়, তারপরে পদ্ম ফুলের ক্ষেত্রেও দেখা যায় যে উষ্ণতা বেশি হলে ফুটে আর উষ্ণতা যখন কমে যায় তখন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেমন শীতকালে পদ্ম ফুল দেখতে পাওয়া যায় কি? দেখতে পাওয়া যায় না। হয়েছে। তাহলে এই গেল থার্মোনেস্টি। এরপরে সিসমোনেস্টি। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, আর একটা হয় নিকোটিনেস্টি। যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতা ও আলো দুটোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন আমরা তাকে বলি নিকোটিনেস্টি চলন। কার ক্ষেত্রে দেখা যায় নিকোটিনেস্টি চলন? তেঁতুল গাছের পাতা। বেশ। এরপরে সিসমোনেস্টি। তাহলে সিসমোনেস্টিও কি হবে? ডেফিনেশন সেই একই। এখানে কার তীব্রতা হবে? স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ। তাহলে স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ এদের তীব্রতার দ্বারা যখন উদ্ভিদের স্থান পরিবর্তন নিয়ন্ত্রণ হবে, অর্থাৎ চলন নিয়ন্ত্রণ হবে, তখন তাকে আমরা কি বলবো? সিসমোনেস্টি চলন। কোথায় দেখা যায়? না লজ্জাবতী গাছের পাতায় সিসমোনেস্টি চলন দেখা যায়। এবার লজ্জাবতী গাছের পাতায় সিসমোনেস্টি চলন কেন দেখা যায়? না লজ্জাবতী পাতায় এরকম লজ্জাবতী পাতা থাকে, এর এখানে স্ফীতবৃন্ত থাকে, সেই স্ফীতবৃন্তে কি হয়? জল জমা থাকে। এবার যখন আমরা স্ফীতবৃন্তে টাচ করে দিই, ছুঁয়ে দিই, তখন কি হয়? সেখান থেকে জল অন্য কোষে চলে যায়। অন্য কোষে চলে যাওয়ার জন্য এইখানে চাপ কমে যায়, আর চাপ কমে যাওয়ার জন্য পাতাটা সংকুচিত হয়ে যায়। এটাই হচ্ছে লজ্জাবতীর পাতার মুদে যাওয়ার কারণ। এরপরে হচ্ছে কি? কেমোনেস্টি। কেমোনেস্টি কি হয়? না যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত, রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলি কেমোনেস্টি চলন। কার ক্ষেত্রে দেখা যায়? না সূর্য শিশির, কলসপত্রী, এদের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে কিভাবে হয়? না সূর্য শিশির, কলসপত্রী এগুলাকে মাংসাশী উদ্ভিদ বলা হয়। কারণ কি? না এর উপর যখন এর পত্রবৃন্তটা এইভাবে খোলা থাকে, এর উপর যখন কোনো কীটপতঙ্গ এসে বসে তখন কি হয়? এর পত্রবৃন্ত এরকম বন্ধ হয়ে যায়, পাতাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং ওই কীটপতঙ্গের ভেতর থেকে নাইট্রোজেন ঘটিত যে রস থাকে বা বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে তখন কি করে? এই পাতাটা শোষণ করে নেয় এবং শেষ পর্যন্ত ওই পতঙ্গটা মারা যায়। হয়েছে। এবার এই যে এই পদ্ধতির সাহায্যে কি করে এই রাসায়নিক পদার্থ শোষণ করে, এর তীব্রতা যত বেশি হবে, তার রাসায়নিক পদার্থ গ্রহণের তীব্রতা যত বেশি হবে তত বেশি পাতা খুলে থাকবে, আর যখন ওর ইন্টেন্সিটির তীব্রতা কমে যাবে তখন পাতা বন্ধ হয়ে যাবে। এই গেল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে। ধন্যবাদ।